যুদ্ধ শুরুর পরই ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়েছিলেন? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা দিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে থাকলেও ঠিক কিভাবে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, আজকের আয়োজনে থাকছে সেই গল্প। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লিখেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হল এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশে ফেরার পরিকল্পনা বানচাল হয়ে গেল। মুক্তিযুদ্ধের কাজে আমি নিজেকে সমর্পণ করলাম। অন্যান্য সব বাঙালির মতো আমার নজর ঢাকার দিকেই নিবদ্ধ ছিল। সেই ভয়ঙ্কর দিনটিতে ঘরে ফিরে রেডিওতে খবর শুনলাম, পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের দমন করতে নেমে পড়েছে। বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান পলাতক, পোশাক বদলানো মাথায় উঠল। আমি ছুটলাম ফোনের দিকে। নাশভিলে ডক্টর জিল্লুরের সঙ্গে কথা বললাম, তাকে রেডিও চালাতে বললাম, জানালাম তক্ষুনি তার বাড়ি যেতে চাই। অন্য বাঙালিদেরও খবর দিতে অনুরোধ করলাম। ঠিক ১ ঘণ্টার মধ্যে জিল্লুরের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে নিয়ে বৃহত্তর নাশভিলের পূর্ব পাকিস্তানের ৬ জন বাঙালি সেখানে উপস্থিত ছিলেন। আশু কর্তব্য স্থির করাই ছিল সবার উদ্দেশ্য। সমস্ত সূত্র থেকে আমরা খবর সংগ্রহ করলাম। জানা গেল পাকিস্তান সেনাদের উদ্দেশ্য স্পষ্ট, তারা বাঙালিদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়। বইটির বিএ ও মুক্তিযুদ্ধ অধ্যায়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও লিখেছেন, যতদূর সম্ভব খবর সংগ্রহ করতে শুরু করলাম। বিষাদে মন ভারাক্রান্ত হয়ে রইল। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সামগ্রিক অবস্থার কোনো স্পষ্ট চিত্র আমাদের সামনে ছিল না। আমাদের মধ্যে একজন ছিলেন যিনি জামাতে ইসলামী সমর্থক। তিনি কেবলই বলতে লাগলেন, আসল ঘটনা আমাদের সবারই অজানা, আরও বিস্তারিত খবরের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। আর সহ্য হল না আমার। বললাম, যতটা দরকার তার বিস্তারিত বিবরণ আমরা সংগ্রহ করেছি। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, এখন আমাদের স্থির করতে হবে আমরা নতুন দেশের নাগরিকত্ব গ্রহণ করলাম কিনা। আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিতে চাই। আমি নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা দিলাম। কেউ ইচ্ছা করলে আমার সঙ্গে যোগ দিতে পারেন। যারা বাংলাদেশের সঙ্গে হাত মেলাবেন না, তারা আমার চোখে পাকিস্তানি, এক কথায় বাংলাদেশের শত্রু। চারদিক নীরব। আমি যেভাবে সমর্থনের প্রশ্ন তুলেছি তাতে সবাই অবাক হয়ে গেছে। এই রকম অপ্রত্যাশিত পরিবর্তিত পরিস্থিতিতে সকলেই বাংলাদেশের পক্ষ নিল। বাংলাদেশ নাগরিক সমিতি গঠন করে তক্ষুনি নাশভিলের সংবাদপত্রে ও টেলিভিশনের সাংবাদিক সম্মেলনে সে কথা প্রচার করার প্রস্তাব দিলাম। ৩টি বিষয় তখনই স্থির করা হলো। ১. আমরা স্থানীয় টেলিভিশন কেন্দ্রের সাংবাদিক ও স্থানীয় দৈনিক সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করব এবং বাংলাদেশের স্বার্থে তাদের সমর্থন চাইব। ২. আমরা প্রত্যেকে $১,০০০ দিয়ে একটা তহবিল গঠন করব, যাতে এখানকার কাজের খরচ চালিয়ে নেওয়া যায়। ৩. বাংলাদেশ স্বাধীন না হওয়া অবধি আমাদের বেতনের ১০% আমরা ওই তহবিলে জমা দেব। প্রয়োজনে সাহায্যের পরিমাণ বৃদ্ধি করব। প্রত্যেকে চেক বই বার করে লিখতে উদ্যত হলেন। যাদের কাছে চেক বই ছিল না, তারা অন্যের কাছ থেকে ধার করলেন। পরের দিন অর্থাৎ ২৭ মার্চ আমরা স্থানীয় টেলিভিশন কেন্দ্র ও দৈনিক সংবাদপত্রের সাংবাদিক বৈঠক ডাকলাম। আমি বাংলাদেশ নাগরিক সমিতির সচিব ও দলের মুখপাত্র নির্বাচিত হলাম। স্থানীয় টেলিভিশন কেন্দ্র আন্তর্জাতিক সমস্যা নিয়ে খবর পরিবেশনের সুযোগ পায় না। তারা আমাদের প্রতিবেদন উৎসাহের সঙ্গে গ্রহণ করল। আমরা তাদের কাছে হয়ে উঠলাম তাজা আন্তর্জাতিক খবর সরবরাহকারী, যে খবরের সঙ্গে আবার স্থানীয় কিছু মানুষজন জড়িত আছেন। আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাকি ৫ জন সকলেই শহরের হাসপাতালের ডাক্তার। আমরা সবাই একযোগে নিজেদের এমন একটি দেশের নাগরিক হিসেবে নিজেদের ঘোষণা করছি যার এখনো জন্মই হয়নি। কি রোমাঞ্চকর সংবাদ! সংবাদপত্রগুলির পক্ষ থেকে আমাদের সাক্ষাৎকার নেওয়া হলো, ছবি ছাপা হলো। সেদিন বিকেলে আমরা আবার সমবেত হলাম জিল্লুরের বাড়িতে টিভিতে সান্ধ্য খবর শোনবার জন্য। আমাদের আন্দাজ ঠিক প্রমাণিত হয়েছিল। আমাদের খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছিল।
স্থানীয় সংবাদে আমার একটি সম্পূর্ণ সাক্ষাৎকার নেওয়া হলো। আমায় প্রশ্ন করা হয়েছিল, টেনেসি বাসীদের জন্য আপনার কোনো বার্তা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, আমি উত্তর দিলাম। দয়া করে আপনাদের প্রতিনিধি পরিষদ ও সেনেটের সদস্যদের অনুরোধ করে বার্তা পাঠান যাতে অবিলম্বে পাকিস্তানে অস্ত্র সরবরাহ বন্ধ করা হয়। আপনাদের পাঠানো অস্ত্রশস্ত্র নির্দোষ নিরস্ত্র বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করতে সাহায্য করছে। বাংলাদেশের এই নির্দয় গণহত্যা বন্ধ করতে পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আপনাদের প্রেসিডেন্টকে অনুরোধ জানান। খানিকটা আশ্বস্ত হলাম। যত তাড়াতাড়ি সম্ভব কিছু অন্তত কাজ করতে পেরেছি। আমাদের দলের 6 জনের দৃষ্টিভঙ্গি ও আর্থসামাজিক অবস্থা আলাদা হলেও একটি ব্যাপারে আমাদের মতপার্থক্য নেই। এটা ভেবেও খুব আনন্দ হলো। আমাদের এবার কাজ হলো আমেরিকাবাসী অন্য বাঙালিদের প্রতিক্রিয়া জানতে সচেষ্ট হওয়া। আমরা ঠিক করলাম পাকিস্তান দূতাবাসের বাঙালি কর্মচারীর সঙ্গে যোগাযোগ করব। কেউ তেমন পরিচিত ছিলেন না। কে যেন বলল, এনায়েত করিম নামের এক বাঙালি পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় প্রধান পদের অধিকর্তা। তাকে ফোন করলাম। তিনি আমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দিলেন। 29 মার্চ তারিখে রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি বিক্ষোভ সমাবেশ হবে পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচারে অসামরিক নাগরিকদের উপর ঝাঁপিয়ে পড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমাদেরও তাতে যোগ দিতে এনায়েত করিম অনুরোধ জানালেন। তিনি বললেন, বাঙালির সবচেয়ে বড় দলটি আসবে নিউ ইয়র্ক থেকে। এখানেই সর্বাধিক বাঙালির বাস। ফোনে কথা হবার পর বিক্ষোভ সমাবেশ সম্বন্ধে আলোচনায় বসলাম আমরা। আমাদের ডাক্তার বন্ধুরা হাসপাতাল থেকে ছুটি পাবেন না। আমি তাদের জানালাম আমি প্রস্তুত আছি, কালই আমি রওনা হব। ঠিক হলো, আমি যাব সম্পূর্ণ নিজের খরচে। আমাদের চাঁদা তুলে সংগৃহীত $6,000 আমাকে দেওয়া হবে ওয়াশিংটনে তেমন প্রয়োজনে ব্যয় করার জন্য। কিন্তু ওয়াশিংটনে আমি থাকব কোথায়? কাউকে চিনি না। এনায়েত করিম যথেষ্ট বন্ধুভাবাপন্ন মানুষ, তাকে জিজ্ঞাসা করতে দোষ কি? আবার তাকে ফোন করলাম, জানতে চাইলাম কাল আমি তার অতিথি হতে চাইলে কোনো অসুবিধা হবে কিনা। তিনি দ্বিরুক্তি করলেন না, বললেন চলে আসুন। তার উদারতা আমায় অভিভূত করল। আমি সম্পূর্ণ অপরিচিত তার কাছে। আসলে সংকট আমাদের সব বাঙালিকে কাছাকাছি নিয়ে এসেছে। হঠাৎ করে আমরা এক বিশাল পরিবারভুক্ত হয়ে গেলাম। ডক্টর জিল্লুরের বিরাট শর্টওয়েভ রেডিওতে আমরা মধ্যরাত পর্যন্ত বিশ্বের সব বেতার কেন্দ্র শোনবার চেষ্টা করলাম। কৌশল করে নানা কেন্দ্র ধরে বিচিত্র ভাষায় প্রচারিত সংবাদের অর্থ উদ্ধার করার চেষ্টা চলতে লাগল। ডক্টর জিল্লুরের আমেরিকান স্ত্রী মাঝে মাঝেই রকমারি সুস্বাদু নাস্তা পরিবেশন করছিলেন। শেখ মুজিবের ভাগ্যে কি ঘটতে পারে এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত খবরে শুনলাম শেখ সাহেব চট্টগ্রাম রেল স্টেশনে সেনাবাহিনীর কাছে ধরা পড়েছেন। যদিও আসলে তাকে ঢাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের সবার চোখে পানি এলো। তিনি যুদ্ধে জাতীয় নেতৃত্ব দিচ্ছিলেন। এ বিষয়ে নানারকম দৃশ্যপট কল্পনা করে আমরা এ যাবৎ ভরসা পেতাম। বেতারে তার সরাসরি কণ্ঠস্বর সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করত। অত্যাধুনিক সমরাস্ত্রের সম্ভারও তার কণ্ঠস্বরকে নীরব করতে পারেনি। এমন অবস্থায় পাকিস্তানি সৈন্য তাকে নিয়ে কি করতে পারে? তাকে কি ঢাকায় ফিরিয়ে এনে গুলি করে মারা হবে? ফাঁসি দেওয়া হবে? অত্যাচার হবে তার উপর? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই বইয়ে আরও জানিয়েছেন, 1971 সালের 28 মার্চ বিষাদে ভারাক্রান্ত হৃদয়ে অসংখ্য অজানা প্রশ্ন নিয়ে আমি ভোরবেলা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করলাম। দুপুর নাগাদ এনায়েত করিম সাহেবের বাড়ি পৌঁছে গেলাম। ছবির মতো বাড়ি। আমাকে পেয়ে পরিবারের সবাই খুবই খুশি। মিসেস করিম তক্ষুনি টেবিলে খাবার সাজাতে লেগে গেলেন। কথায় কথায় জানা গেল আমরা দুজনেই চট্টগ্রামের মানুষ। আমাদের সম্পর্কে বন্ধুত্বের ছোঁয়া লাগলো। তাদের পরিবারের একজন হয়ে উঠতে বেশি সময় লাগলো না আমার। সরকারি কর্মচারীরা কখনো মন খুলে মিশতে পারেন না, এই ধারণা আশ্চর্যজনকভাবে বদলে গেল তাকে দেখে। এবার দ্বিতীয়বার অবাক হবার পালা। মতবিনিময়ের সময় সবার কথার দাম দেওয়া হচ্ছে। সমানে ফোন আসছিল। পৃথিবী জুড়ে বিভিন্ন পাকিস্তানি দূতাবাসের বাঙালি কর্মকর্তারা ফোন করে ওয়াশিংটনে তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছিলেন নীতি নির্ধারণের উপদেশের আশায়। বিভিন্ন মানুষ নানা প্রশ্ন ও তথ্যসহ এসে হাজির হচ্ছিলেন। সারা বাড়ি ব্যস্ততায় সরগরম। বাড়ির ভিতরকার পরিবেশ দেখে আমি আরো বিস্মিত, রোমাঞ্চিত অনুভব করলাম। মনে হচ্ছিল বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কেউই পাকিস্তানের আধিপত্য স্বীকার করছিল না। এইভাবে নেশা ধরানো স্বাধীনতার স্বপ্ন উপভোগ করতে করতে হঠাৎ দেখলাম একজন গভীর মনোযোগ দিয়ে কিছু লিখছেন। তার পরিচয় জেনে নিলাম। তিনি ছিলেন জাতিসংঘে পাকিস্তানের সহকারী স্থায়ী প্রতিনিধি জনাব এস এ করিম।
সেদিন সকালেই নিউ ইয়র্ক থেকে এসেছেন। তার লেখা সবাইকে পড়ে শোনাতে চাইলে সবাই নীরবে তার চারপাশে জড়ো হলো। তিনি পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে একটি আবেদনপত্র লিখেছেন, নির্বিচারে গণহত্যা বন্ধ করার জন্য পাকিস্তানকে বাধ্য করতে। শুনতে শুনতে লেখকের ভাব প্রকাশের দক্ষতার প্রতি আমার শ্রদ্ধা জন্মালো। ক্যাপিটল হিলে আগামীকালের বিক্ষোভ সমাবেশে কে নেতৃত্ব দিচ্ছেন, কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমার ভূমিকা কি হবে, এইসব বিষয়ে খোঁজখবর নিলাম। বিক্ষোভ সমাবেশকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া হবে না, এই ছিল পণ। টেলিভিশনের ক্যামেরার সামনে তুলে ধরার জন্য কেউ কি পোস্টার বা ফেস্টুন বানাচ্ছে? বাড়ির কেউ কিছু বলতে পারল না। আমারই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করলাম। দোকানে গিয়ে রঙিন কাগজ তুলি, পোস্টার কালার কিনে নিয়ে এলাম। তক্ষুনি বসে যতগুলো পারলাম ফেস্টুন বানিয়ে ফেললাম। আমাকে এসব করতে দেখে সবাই অবাক হয়ে গেলেন। সমবেত দর্শকের সপ্রশংসর দৃষ্টি অনুভব করতে পারলাম। চট্টগ্রাম কলেজে ছাত্রাবস্থায় আমি পোস্টার লেখার কায়দা ভালোভাবে আয়ত্ত করেছিলাম। সেদিন সেই দক্ষতা কাজে লেগে গেল। বিড়ির পেছনের ভাগকে তুলি হিসেবে ব্যবহার করে কলেজ জীবনে অনেক পোস্টার লিখেছি। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকথার শেষ অংশে ডক্টর ইউনূস লিখেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয়ী হল। আমি দেশে ফিরে দেশকে নতুন করে গঠনের কাজে ব্রতী হবার সিদ্ধান্ত নিলাম। মুক্তিযুদ্ধ সাধারণ মানুষকে বিপর্যস্ত করে ফেলেছে। ৩০ লক্ষ বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১ কোটি মানুষ দেশ ছেড়ে নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে গড়ে উঠেছে অগণিত উদ্বাস্তু শিবির, দুঃখকাতর গৃহহারাদের জন্য। পাকিস্তানি সেনাদের অত্যাচার ও ধর্ষণের শিকার হয়েছে আরও লক্ষ লক্ষ মানুষ। যুদ্ধ যতদিনে শেষ হয়েছে ততদিনে বাংলাদেশ সম্পূর্ণ বিধ্বস্ত। অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন নতুন করে গড়ে তুলতে হবে। বুঝলাম এবার আমার ফেরার সময় এসেছে। দেশ গঠনের কাজে অংশগ্রহণ করবার ডাক এসেছে। নিজের মধ্যে নিজের প্রতি একটা তাড়না অনুভব করলাম।